This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে সংসদে স্মোক অ্যাটাক কাণ্ডে পরতে পরতে রহস্য। মূল চক্রী ললিত ঝাকে জেরার সামনে আসছে মারাত্মক সব তথ্য। ঘটনায় জড়িত থাকার তথ্য মুছে ফেলতে নিজের মোবাইল ফোন পুড়িয়ে তথ্য লোপাটের চেষ্টা করে এই ললিত ঝা। সংসদ হানার পর ঘটনার ভিডিও করে সেখান থেকে রাজস্থানে পালিয়ে যায়। পুলিশি তৎপরতায় ভয় পেয়ে দিল্লিতে ফিরে এসে আত্মসমর্পণ জেরায় দাবি করেছেন সংসদের ধোয়া কাণ্ডের মাস্টারমাইন্ড। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো সিজারের কাছে। সিজার, একেবারে পরিকল্পনা, প্ল্যান এ যদি ফেল করে প্ল্যান বি রেডি ছিল, মোবাইলগুলো নিয়ে নেওয়া হলো, মোবাইলগুলো পুড়িয়ে ফেলার চেষ্টা করা হলো, ললিত ঝা পালিয়ে গেল রাজস্থানে এবং তারপরে আমরা দেখলাম পুলিশের ভয়ে হোক বা যে কোনো কারণে হোক আত্মসমর্পণ করলো বা আত্মসমর্পণ করতে বাধ্য হলো। সিজার, সরাসরি প্রশ্ন, এত বড় একটা পরিকল্পনা, ডিজিটাল এভিডেন্স পুড়িয়ে দেওয়ার পর নেপথ্যে কারা আছে জানার জন্য পুলিশের হাতে বা তদন্তকারী আধিকারিকদের হাতে অস্ত্র কি কি থাকে? দেখো, যে প্রশ্নটা তুমি করছো সেই প্রশ্নটা গোটা দেশের, অবশ্যই দিল্লি পুলিশ থেকে শুরু করে মাল্টি এজেন্সি ইনভেস্টিগেশন চলছে। এখানে কলকাতা পুলিশের এসটিএফ কাজ করছে এবং আরো বিভিন্ন গোয়েন্দা সংস্থা এই গোটা বিষয়টা তারা দেখছেন। এখানে যেটা বললে যে ডিজিটাল এভিডেন্স তারা পুড়িয়ে দিয়েছে, সেটা অবশ্যই তদন্তের ক্ষেত্রে বেশ কিছুটা ক্ষতি হচ্ছে, কিন্তু তার পাশাপাশি তোমাকে একটা খবর দিয়ে রাখি, অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সাগর শর্মার লখনৌয়ের বাড়ি থেকে পাওয়া গেছে একটা ডায়েরি। 2015 সালে সাগর শর্মা ডায়েরি লেখেন এবং সেই ডায়েরির পড়তে পড়তে মারাত্মক বেশ কিছু ইনফরমেশন আছে বলে আমরা দিল্লি পুলিশ সূত্র থেকে জানতে পারছি। এবং যেদিন তিনি বাড়ি ছাড়েন, অর্থাৎ যেদিন তারা গুরগাঁওতে ভিকির সঙ্গে দেখা করেন, অর্থাৎ এই 6 জন ভিকির বাড়িতে তারা মিট করেন, তার আগের দিনের ডায়েরির পাতায় লেখা, সেটা কাব্যিক আঙ্গিকে লেখা, অর্থাৎ কবিতার লাইনের মাধ্যমে লেখা যে এবার আমার বাড়ি ছাড়ার সময়। এবং তার আগেরও বিভিন্ন পাতায় সামাজিক বিভিন্ন বৈষম্য থেকে শুরু করে বিভিন্ন জিনিস নিয়ে তার যে প্রতিবাদ, সেগুলো কিন্তু ডায়েরির পাতায় রয়েছে। এবং সেই ডায়েরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন তদন্তকারীরা, তার কারণ সেখান থেকে যে সংগঠন, এখনো সেই সংগঠনের চেহারাটা দেখা যাচ্ছে না, কারণ এখন পর্যন্ত বিভিন্ন ফ্রিঞ্জেস বা স্প্লিন্টার অর্গানাইজেশনের চেহারা আসছে এবং তদন্তকারীরা কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না এইরকম ছোট ছোট সংগঠন মিল তারা খুব একটা বড় কাজ করেছেন, এতটা দক্ষতার সঙ্গে কাজ করেছেন। এবং সেখান থেকে যেখানে তাদের আইডিওলজিটাও স্পষ্ট নয়, কেন করেছেন, কি করেছেন সেটা স্পষ্ট নয়। আরেকটা ইন্টারেস্টিং তথ্য উঠে আসছে, নীলাম আজাদ, যে তরুণীকে আমরা দেখলাম তিনি স্লোগান দিতে দিতে পার্লামেন্ট চত্বরে পুলিশের সঙ্গে যাচ্ছেন, পুলিশ ধরলো। সেই নীলাম আজাদ হরিয়ানার বাসিন্দা এবং যেটা জানা যাচ্ছে যে হরিয়ানা এবং দিল্লির সংযোগস্থলে যখন কৃষক আন্দোলন শুরু হয়েছিল, কৃষকদের ধর্ণা বিক্ষোভ শুরু হয়েছিল, সেই সময় নীলাম সেখানে নিয়মিত যেতেন। এবং এই ঘটনার পর আজাদ সিং, কৃষক আন্দোলনের একটা অংশের যিনি নেতা, তারা কিন্তু নীলামের সমর্থনে দাঁড়িয়েছেন। অর্থাৎ আস্তে আস্তে তাদের রাজনৈতিক ভাবনা বা তাদের এর আগের যে রাজনৈতিক পরিচয় আদৌ আছে কিনা, এই ধরনের জিনিসগুলো, টিটবিট ডিটেল গুলো কিন্তু সামনে আসছে এবং সেগুলোই একটা সুতো দিয়ে কাটার চেষ্টা করছেন তদন্তকারীরা। নজর থাকবে সিজার। আমরা লাইভে আরো দুটো খবর ব্রেক করলাম, সিজার ব্রেক করলো এক। সাগর শর্মা লখনৌর বাড়ি থেকে একটি ডায়েরি পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। নিঃসন্দেহে বড় খবর, সেই ডায়েরিটা এখন খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। যদি ডিজিটাল কোনো এভিডেন্স নষ্ট হয়ে থাকে, নিঃসন্দেহে তদন্তে একটা বেগ পেতে হয়, অন্তত অতীত অভিজ্ঞতা সে কথা বলছে। কিন্তু এক্ষেত্রে ওই ডায়েরি তাকেই হাতিয়ার করছেন তদন্তকারী আধিকারিকরা। একটা খবর সিজার ব্রেক করলো, আরো একটা খবর সিজার ব্রেক করলো। এই যে তরুণী যাকে আমরা দেখেছিলাম সংসদের ওই দিন বাইরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন, সেই নীলাম, তিনি রীতিমতন যখন কৃষক আন্দোলন চলছিল সেই আন্দোলনে যেতেন বলছে সূত্র, আর তাই তার পাশে দাঁড়িয়েছেন অনেক নেতৃত্ব, এমনটা জানা যাচ্ছে সূত্র সে কথাই বলছে। নজর থাকবে আসলে এদের রাজনৈতিক আইডিওলজি ঠিক কি। যাবো একে একে। আরো একটা গুরুত্বপূর্ণ খবর, শহর কলকাতায় ফিরে আসি। দেখুন কলকাতার অবস্থাটা। সংসদে হানার ঘটনায় বঙ্গযোগ কিংবা আনন্দপুরে শিশু বিক্রির চক্র ফাঁস, নানা ঘটনাতেই নাম জড়িয়ে যাচ্ছে শহর কলকাতায় ভাড়া নিয়ে থাকা বাসিন্দাদের। এর জেরে ফের শহরে ভাড়াটেদের তথ্য সংক্রান্ত বিষয় নিয়ে উঠছে প্রশ্ন। দুটি ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তরা কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে থেকেছে। ভাড়াটের নাম, নথি, খোঁজ থাকে না পুরসভার কাছে, কিন্তু সঠিক নিয়মটা ঠিক কি, সেই নিয়ম কি মানা হয়? মানা না হয়ে থাকলে কেন মানা হয় না? কোনো জটিলতা আছে নাকি একেবারেই উদাসীনতা, নাকি প্রচারের অভাব?
পুরোটাই জানবো সায়ন্তর কাছ থেকে, আমাদের সহকর্মী সায়ন্ত অনেকগুলো প্রশ্ন করলাম। নিয়মে কোনো জটিলতা আছে নাকি, কিংবা নিয়মটার প্রচারে কোনো সদিচ্ছার অভাব নাকি একেবারেই গাফিলতি? শুভজিৎ, দেখো A75 ফর্ম যাতে কলকাতা পুরসভার আইনে বলা রয়েছে যে কোনো বাড়িওয়ালা যদি তাদের ভাড়াটে রাখে তাহলে এই ফর্ম বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে এবং কলকাতা পুরসভার ওয়েবসাইটে গিয়ে অনলাইনে সাবমিট করতে হবে। আর কলকাতা পুরসভা অনলাইনে সাবমিট করলে সেটা কলকাতা পুলিশের কাছে চলে যাবে সরাসরি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যাতে ভাড়াটে সম্পর্কে কে কলকাতায় আসছে, কারা কোথা থেকে আসছে, কি কাজে আসছে, সেই তথ্য কিন্তু কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের কাছে জানানো বাধ্যতামূলক, কিন্তু জানানো হয় না। কারণ কোনো আইনের করা বিধি নেই যে এদেরকে যদি না জানায় তাহলে কি করা যাবে। অর্থাৎ আইনে যদি কড়াকড়ি থাকতো তাহলে কিন্তু প্রত্যেকেই জানাতো। একই সঙ্গে এই যে আনন্দপুরে যারা শিশু চুরি চক্রের সঙ্গে দালালগুলো, তারা কিন্তু তদন্ত দেখা যাচ্ছে তারা একের পর এক বাড়ি ভাড়া নিয়ে থেকেছে, তারা এখন উপযুক্ত নথি দেয়নি। এরকম ওরা কিন্তু শুধু এই ঘটনা, আজ শিশু চুরি শুধু এই সদ্য যে ঘটনা ঘটেছে সেটা নয়, আগেও এই ধরনের ঘটনা ঘটেছে বাড়ি চেঞ্জ করে। অর্থাৎ সেখানে যদি বাড়ির নথি ঠিকমতো দিত, কোথা থেকে আসছেন সেই নথি যদি ঠিকমতো দিত তাহলে কিন্তু এই চক্র কিন্তু অনেক আগেই ধরা পড়ে যেত। আবার তুমি বাড়ির মালিক যারা আছে তারাই বা কেন এই নথিগুলো চায় না, তারাই বা কেন এই ফর্মটা ফিল আপ করায় না? মানে একটা আইনি জটিলতা হলে তাদেরকেও তো ডাকা হয়, আমরা দেখেছি বিভিন্ন সময়, তাদেরও তো সচেতন থাকা উচিত। একদমই। দেখো, বাড়িওয়ালারা দুটি কারণে দিতে চায় না। এক, বাড়িওয়ালা যদি ভাড়াটে বসাতে হয় তাহলে ভাড়াটে বসালে কিন্তু তাদের এক্সট্রা ট্যাক্স দিতে হবে পুরসভাকে। সেই ট্যাক্সকে ফাঁকি দিতে, যেমন যারা ট্যাক্সকে ফাঁকি দিতে তারা যেমন তথ্য দেয় না, দ্বিতীয়ত হচ্ছে তারা চায় না যে ভাড়াটে আসছে সে ভাড়াটের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হোক বা বেশি তাদের সঙ্গে কোনো রকম নথি ফিল আপ করতে গিয়ে তাদের সঙ্গে কোনো সমস্যা হোক, দুপক্ষের মধ্যে কোনো জটিলতা তৈরি হোক। তার জন্য কিন্তু 90, যেটা কলকাতা পুরসভা সদ্য যে রিপোর্ট পেশ করেছে, মাত্র 6% বাড়িওয়ালাই এই রিপোর্ট সাবমিট করে, বাকি 94% বাড়িওয়ালা কিন্তু সাবমিট করে না। যেখানে 8 লক্ষ বাড়ি রয়েছে কলকাতা শহরে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যেখানে আইনের কড়া বিধি থাকা উচিত সেটা নেই, কোনো সচেতনতা নেই, নাগরিক সচেতনতা নেই, নজরদারি নেই। আর সেই কারণে কিন্তু এই ধরনের ঘটনা কলকাতার বুকে, বিশেষ করে এই আনন্দপুর, মুকুন্দপুর, পূর্ব যাদবপুর বাইপাস সংলগ্ন বিভিন্ন অংশে ঘটে চলেছে। কারণ এই এলাকাগুলো ডেভেলপ হচ্ছে, যে কারণে প্রচুর বাড়ি তৈরি হচ্ছে। বেশ নজর থাকবে সায়ন্ত, সঙ্গে থাকো যে আগামীতে পরিস্থিতির কোনো বদল হয় কিনা। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি কি বলছেন শোনাবো। যাকে দিচ্ছে বাড়ি ভাড়া সেই কোনো রকম ডকুমেন্টস রাখছে না, কিন্তু আপনাদের পুরসভারই নিয়ম রয়েছে A75 ফর্ম যে ফিল আপ করে জমা দিতে হবে, কিন্তু কেউ মানে না। মানুষের সহযোগিতা না পেলে তুমি হাজার চেষ্টা করো কাজ করতে পারবে না। কিছু মানুষ দিচ্ছেন না, কিছু মানুষ আবার দিচ্ছেন না। যারা দিচ্ছেন না তারা নিজেদের সেফটি কম্প্রোমাইজ করছে। কালকে যদি একটা বড় কিছু ঘটনা ঘটে তাহলে সেই মানুষগুলো জালে পড়বেন, সেই মানুষগুলো আননেসারি হ্যারাসমেন্টে পড়বেন। তার থেকে আমি সবাইকে অনুরোধ করবো যে এইগুলো জমা দিয়ে দিলে আপনাদের দায়িত্ব থেকে আপনি মুক্ত। একটু উত্তরের দিকে নজর রাখতেই হচ্ছে। ধূপগুড়িতে আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ, পুলিশের জালে 3 অভিযুক্ত। অভিযোগ 13 ডিসেম্বর নির্যাতনের শিকার আদিবাসী বিধবা মহিলা ধারালো অস্ত্র দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। বৃহস্পতিবার ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ পেয়ে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই 3 জন কারা, ঠিক কি ঘটেছিল পুরোটাই জানবো রনির কাছ থেকে। রনি, দেখো সহজে যেমনটা জানা গিয়েছে যে গত 13 তারিখ এই ঘটনাটি ঘটে, যেখানে এক দলিত মহিলাকে বাড়ি থেকে অস্ত্র দেখিয়ে তুলে নিয়ে যায় এবং তারপর সেখানে তাকে ধর্ষণ করা হয় এবং অভিযোগ করা হয়েছে তাকে গণধর্ষণ করা হয়। এই ঘটনায় কিন্তু পুলিশ 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং এর সঙ্গে আরো বেশ কয়েকজন যুক্ত রয়েছে বলে যেটা অনুমান। সেই কারণেই কিন্তু পুলিশ অভিযুক্তদের 5 দিনের পুলিশি হেফাজতে নিয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে এবং কিভাবে এই গোটা ঘটনাটা তারা ঘটিয়েছে গোটাটাই তারা তদন্ত করে দেখতে চাইছে সরজমিনে। এমনকি এর সঙ্গে আরো কারা যুক্ত রয়েছে সেটাও তারা জানতে চাইছে, সেই কারণে রিমান্ডে নেওয়া। তবে এই ধরনের নৃশংস একটি ঘটনা ধূপগুড়ির বুকে ঘটায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। ও ধূপগুড়ি ব্লকের চাকলজোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই এলাকার ঘটনাটি ঘটায় রীতিমতো কিন্তু রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। তবে প্রত্যেকেই চাইছে কঠোর শাস্তি হোক এবং বিরোধীদের তরফে কিন্তু টুইট জানানো হয়েছে যে পুলিশের প্রতি মানুষের আস্থা হারাচ্ছে, সেই কারণেই এই ধরনের সমাজ বিরোধী কাজ কিন্তু বেড়ে চলেছে সর্বত্র। শুভজিৎ, নজর থাকবে রনি, নজর রাখো কে কি বলেছেন শোনাবো। আমরা চাই কি পুলিশ ভালো করে তদন্ত করুক, আর যারা দোষী যারা এই কাজটা করেছে ওদের যেন কড়া থেকে কড়া যেন ওরা সোজা পায়। মানুষ সমাজে এটা মেনে নেওয়ার মতন জায়গা নেই।
তা যেহেতু 4 জনের মধ্যে যুক্ত আছে, আমাদের কাছে খবর আছে 3 জন তো ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে, আরেকজনকে পুলিশ খুঁজছে, এও অ্যারেস্ট হবে। আমরা চাই উপযুক্ত শাস্তি হোক। যারা ধর্ষণ করছে তাদেরকে 1 মাসের মধ্যে বিচার করে ফাঁসির কাঠে ঝুলে দেওয়া উচিত, কিন্তু পশ্চিমবঙ্গে আজ আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পিসিআরকে একবার বলবো বিগলে চালানোর জন্য নিঃসন্দেহে বড় খবর এই মুহূর্তের। 11 বছর পর বদলাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। বড় খবর, 11 বছর পর বদলাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। বেলা 1টা থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে একটি উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। বৈঠকে থাকবেন শিক্ষা সংসদের সভাপতি। নিঃসন্দেহে বড় খবর, 11 বছর পর বদলাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। আজ বেলা 1টা থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে উচ্চ পর্যায়ের একটা বৈঠক হওয়ার কথা। বৈঠকে থাকবেন শিক্ষা সংসদের সভাপতি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিষয় বিশেষজ্ঞরা। 47টি বিষয়ে সিলেবাস পরিবর্তনে উদ্যোগী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রত্যেক বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দেবেন বিশেষজ্ঞরা। তারপর খসড়া সিলেবাস যাবে সিলেবাস কমিটির কাছে। সিলেবাস কমিটির অনুমতিক্রমে মুদ্রণে যাবে নতুন সিলেবাস।